আজকের এই বিশ্লেষণে স্বাগত। জানেন তো, শুধু ওপরের চাকচিক্য দেখে অনেক কিছুই বোঝা যায় না। কোনো রাজ্যের আসল ছবিটা যদি সত্যিই বুঝতে হয়, তাহলে সবার আগে চোখ রাখতে হবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার দিকে। তাই আজ আমরা সরাসরি চলে যাচ্ছি কলকাতার আরজিকর মেডিকেল কলেজের একেবারে গভীরে। শুধু খবরের শিরোনাম নয়, আজ আমরা খুঁজব এর পেছনের আসল সিস্টেমিক ক্রাইসিস বা ব্যবস্থাগত সংকটকে। চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। এক নজরে আজকের বিষয়গুলো হলো আরজিকরের সেই মর্মান্তিক ট্র্যাজেডি, এরপর দেখব বিনামূল্যে চিকিৎসার আড়ালে থাকা আসল প্রহসন, উন্মোচন করব কিছু ভয়ঙ্কর কালোবাজারি, জানব ভীতি প্রদর্শনের সংস্কৃতির কথা, আর শেষে বুঝব কেন স্বাস্থ্য সেবাই আসলে গণতন্ত্রের মূল ইস্যু। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, আরজিকরের সেই ট্র্যাজেডি। এমন এক ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এটি এমন এক ঘটনা যা একটি হাসপাতালকে রাতারাতি গোটা দেশের নজরে নিয়ে আসে। একটু পেছনের দিকে ফিরে গেলে দেখা যায় ঘটনার কালানুক্রমটা বেশ চমকে দেওয়ার মতো। ওই রাতে তিনি বন্ধুদের সাথে বসে নীরজ চোপড়ার অলিম্পিক ম্যাচ দেখছিলেন, আর ঠিক পরের দিন সকাল 7:30টায় 3তলার সেমিনার রুমে তার মৃতদেহ উদ্ধার হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, হাসপাতাল কর্তৃপক্ষ দিনের বেলাতেই বিষয়টিকে অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর রাতে তড়িঘড়ি করে দাহ করা হয়, যেখানে পরিবারের লোকেদেরও ঠিকমতো ঢুকতে দেওয়া হয়নি। 15 অগস্ট রাতে জরুরি বিভাগে সেই তাণ্ডব, আর তারপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সিবিআইয়ের তদন্তভার নেওয়া, এ পুরো ঘটনাপ্রবাহও কিন্তু এক বিশাল প্রশ্নচিহ্ন তুলে দেয়। আর এখানেই সবচেয়ে বড় অসঙ্গতিটা চোখে পড়ে। একবার ভেবে দেখা যাক, চারিদিকে এত ডাক্তার, একটা আস্ত মেডিকেল কলেজ, সেখানে একটা মৃতদেহ দেখে প্রশাসন শুধু অস্বাভাবিক মৃত্যু বলে দায় এড়ায় কী করে? বৃহত্তর চিকিৎসক সমাজের কাছে কিন্তু প্রথম থেকেই এটা একেবারে জলের মতো পরিষ্কার ছিল যে এখানে নিশ্চয়ই বড় কোনো অপরাধ লুকোনোর চেষ্টা চলছে। এই উদ্ধৃতিটা পড়লেই বোঝা যায় সে সময়ের সন্দেহটা ঠিক কতটা জোরালো ছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়, বিনামূল্যের চিকিৎসার প্রহসন, তত্ত্ব বনাম বাস্তবতা। খবরের শিরোনামে সে ট্র্যাজেডি থেকে বেরিয়ে এবার একটু দৈনন্দিন বাস্তবতার দিকে তাকালো যাক। তত্ত্বে বা খাতায় কলমে বলা হয় সরকারি হাসপাতালে চিকিৎসা হবে খুব দ্রুত, সহজে আর একদম বিনামূল্যে, কিন্তু বাস্তবের মাটিতে পা রাখলে ছবিটা পুরো আলাদা। ভেঙে পড়া পরিকাঠামো, ডাক্তার দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, আর তারপর বাইরে থেকে হাজার হাজার টাকা দিয়ে দামি টেস্ট করানো, এটাই হলো প্রতিদিনের রূঢ় বাস্তবতা। ওই বিনামূল্যে বলতে আসলে শুধু হাসপাতালের ওই 2 টাকার প্রাথমিক স্লিপটাই। ধরা যাক একজন সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসেছেন, তাকে ঠিক কতটা ঝক্কি পোয়াতে হয় জানেন? প্রথমে টিকিটের জন্য বিশাল লাইন, এরপর কোনো মতে জেনারেল ফিজিশিয়ানের সাথে একটুখানি দেখা করার সুযোগ মেলে। ডাক্তার দেখেই হয়তো দামি এক্স-রে বা স্ক্যান করতে বাইরে পাঠিয়ে দিলেন। সেই রিপোর্ট জোগাড় করে এনে আবার ডাক্তারকে দেখানোর লাইন, সবশেষে ফার্মেসির লাইনে দাঁড়িয়ে ওষুধ নেওয়া। মানে সকাল 9টায় এসে প্রাথমিক চিকিৎসাটুকু পেতেই বিকেল 5টা বেজে যাওয়াটা এখানে খুবই সাধারণ ব্যাপার। আর এই দীর্ঘ অপেক্ষার সময়গুলোতেও কিন্তু খরচ থেমে থাকে না। শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু স্নানের জন্য 5 টাকা, শৌচালয় ব্যবহারের জন্য 5 টাকা, এমনকি প্রস্রাব করার জন্য 2 টাকা করে গুনতে হয়। হাসপাতালের ল্যাবে টেস্ট না হওয়ায় বাইরে থেকে 2টো সাধারণ রক্ত পরীক্ষা করাতেও প্রায় 1800 টাকার মতো খরচ হয়ে যায়। এর ওপর বিকল লিফটের মতো ভেঙে পড়া পরিকাঠামো তো আছেই, যা রীতিমতো বিপজ্জনক। টাকার অভাবে বহু মানুষ এই হাসপাতাল চত্বরেই দিন দিন আটকে থাকতে বাধ্য হন। এবার আমরা আলোচনা করব আমাদের তৃতীয় বিষয় নিয়ে, কালোবাজারির উন্মোচন এবং রোগীদের চরম আর্থিক ভোগান্তি। এত বিলম্ব আর অব্যবস্থার সুযোগ নিয়ে কিভাবে একটা ভয়ঙ্কর ছালা অর্থনীতি তৈরি হয়, সেটাই এবার দেখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা এবার বলি, 400,000 টাকা। হার্ট ওয়ার্ডে ভর্তি থাকা একজন রোগীর জন্য মাত্র 15 দিনে একটা সাধারণ পরিবারকে নিজেদের পকেট থেকে এই বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়েছে। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, যেখানে চিকিৎসা পুরো বিনামূল্যে হওয়ার কথা, সেখানে একটা সাধারণ পরিবারের ঘাড়ে এই পরিমাণ খরচের বোঝা কতটা ধ্বংসাত্মক হতে পারে। আর এর ঠিক পরপরই আসে এই সংখ্যাটা, 100 টাকা। এটা কিন্তু কোনো সাধারণ খরচ নয়, এটা হলো দৈনিক সুদের হার। ওই যে 40,000 টাকার চিকিৎসা লোন, সেটা মেটানোর জন্য ওই পরিবারটিকে প্রতিদিন শুধুমাত্র সুদ হিসেবে একজন প্রতিবেশীকে
100 টাকা করে দিতে হচ্ছে। এভাবেই বিনামূল্যে চিকিৎসার আশায় এসে সাধারণ মানুষ ঋণের এক ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়ছেন। আরেকটা হিসাব দেখা যাক, ৩,২০০ টাকা। হাসপাতালের ব্লাড ব্যাংক যখন বলছে তাদের কাছে রক্ত নেই, ঠিক তখনই হাসপাতালের বাইরে ঘুরে বেড়ানো বেআইনি দালালরা মাত্র ২৫০ মিলিলিটারের 2টো রক্তের পাউচের জন্য এই ৩,২০০ টাকা দাবি করে বসে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু এটা হলো একটা সুসংগঠিত কালোবাজারের একেবারে জ্বলজ্জন্ত প্রমাণ। এই কালোবাজারির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ফুটে ওঠে এই কথাটার মধ্যে। কোনো ডোনার কার্ডের দরকার নেই, শুধু একটা গান্ধী কার্ড দরকার। এই গান্ধী কার্ড মানে কিন্তু কোনো সরকারি পরিচয়পত্র নয়, এর সোজা অর্থ হলো টাকার বান্ডিল বা ঘুষ। আইনি রক্তদান ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে স্রেফ টাকার বিনিময়ে রক্ত কেনাবেচার এক প্রকাশ্য দালালি চক্র এখানে রমরমিয়ে চলে। চলুন এবার আমাদের চতুর্থ বিষয়ে যাওয়া যাক, ভিত্তি প্রদর্শনের সংস্কৃতি এবং বিষাক্ত প্রশাসন। এত বড় একটা দুর্নীতি দিনের পর দিন কিভাবে চলতে পারে, তার উত্তর লুকিয়ে আছে ঠিক এখানেই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কেউ প্রতিবাদ করে না কেন? সত্যিটা হলো, এই ব্যবস্থার মুখোশ খুলে দেওয়াটা অত্যন্ত ঝুঁকির কাজ। অঙ্গ, রক্ত আর ওষুধের এই যে কোটি কোটি টাকার কালোবাজারি, এর বিরুদ্ধে কেউ মুখ খুলতে গেলেই তাকে মারাত্মক পরিণতির মুখে পড়তে হয়। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা আনা বা সাংবাদিকতা করা যে কতটা বিপদের, তার প্রমাণ আমরা আগেই দেখেছি, যেখানে উত্তরাখণ্ডের একজন সাংবাদিককে এমন দুর্নীতির খবর প্রকাশ করার জন্য নিজের প্রাণ হারাতে হয়েছিল। হাসপাতালের ভেতরের পরিবেশটা ঠিক কতটা বিষাক্ত ছিল তার একটা পরিষ্কার চিত্র পাওয়া যায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলের এই তথ্যগুলো থেকে। অভিযোগ আছে যে অধ্যক্ষের সরাসরি মদতে কিছু ছাত্র রীতিমতো অধ্যাপকদের হুমকি পর্যন্ত দিত। কেউ যদি এসব অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করত, তবে তাকে ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করানো হতো। শুধু তাই নয়, প্রতিবাদীদের একটানা কঠিন ডিউটি দেওয়া, এমনকি নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ছুটির আবেদনও বাতিল করে দেওয়ার মতো ঘটনাগুলো রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এভাবেই প্রশাসন অপরাধীদের একটা অদৃশ্য বর্ম দিয়ে আড়াল করে রাখত। আমরা এসে পড়েছি আমাদের একেবারে শেষ ভাগে, 5 নম্বর বিষয়, স্বাস্থ্যসেবা, যা আসলে গণতন্ত্রের মূল ইস্যু, খবরের শিরোনামের অনেক বাইরে যার অবস্থান। পুরো বিষয়টা একটু বৃহত্তর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যাক। নির্বাচনের সময়ে রাজনীতি, ধর্ম বা সামাজিক বিতর্কগুলো যতটা মাতামাতি পায়, জনস্বাস্থ্যের মতো একটা মূল গণতান্ত্রিক ইস্যু কিন্তু ঠিক ততটাই চাপা পড়ে যায়। হাসপাতালের দেওয়ালে হয়তো কোনো রাজনৈতিক দলের বা নেতার বিজ্ঞাপন ঝুলে না, কিন্তু হাসপাতালের ভেতরে প্রতিদিন যা যা ঘটে তা জনগণের করের টাকায় চলা প্রশাসনেরই একেবারে প্রত্যক্ষ ফলাফল। খুব শক্তিশালী আর অমোঘ একটা সত্যি কথা বলি, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন, তখন তার কোনো ধর্ম বা জাত থাকে না। তিনি হিন্দু বা মুসলিম নন, শিখ বা খ্রিস্টান নন, তিনি শুধুই একজন রোগী। রোগ ব্যাধি যেমন সব মানুষকে এক কাতারে নামিয়ে আনে, ঠিক তেমনি একটা ব্যর্থ স্বাস্থ্য ব্যবস্থাও সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে আঘাত করে। তাহলে আলোচনার শেষে এসে এই সবচেয়ে বড় প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়ায়, করদাতাদের টাকায় চলা একটা পরিষেবার যদি এই করুণ অবস্থা হয়, তবে এই ব্যবস্থার উন্নতিতে আর ঠিক কতটা কাজ করা প্রয়োজন? আমরা কি আদৌ সঠিক প্রশ্নগুলো করছি? সাধারণ মানুষ হিসেবে আমরা কি শুধু খবরের চটকাদার শিরোনাম দেখেই সব ভুলে যাব, নাকি প্রতিদিনের এই ব্যবস্থার ব্যর্থতার জবাবদিহি চাইব? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এবার সত্যি ভাবার সময় এসছে। আশা করি আজকের এই বিশ্লেষণ বিষয়টিকে নতুন করে ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন।